আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বেপরোয়া বিএনপি নাকি ষড়যন্ত্র। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের বিষয়ে বেপরোয়া বিএনপি নাকি ষড়যন্ত্র। আমি আলোচনায় যাবার আগে একটি পরিসংখ্যান দেখে আসতে চাই। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে বাংলাদেশে জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে রাজনৈতিক সংঘাতে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের মধ্যে সংঘাতে নিহত হয়েছেন ৪৩ জন। এই অবস্থা গতকাল আমরা জানি যে তারেক রহমান বলেছেন যে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু। অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কিনা সে প্রশ্নও রেখেছেন তিনি। আমি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই আসলে। ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে বিএনপি কিভাবে বেপরোয়া হলো। বিএনপি অ্যাজ এ হোল, এই যে যা ঘটছে, বিএনপি কি সিদ্ধান্ত নিয়ে বলছে যে এই কাজটি তুমি করে আসো? বড় এই কাজগুলোকে বিএনপি কি প্রশ্রয় দিচ্ছে? কখনোই না। কোনো দুষ্কৃতিকারী দলের মধ্যে যদি থেকে থাকে, তার দায়, তার অপরাধের দায় কখনো বিএনপি নেবে না। এখানেই বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য, আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য, এটা বুঝতে হবে। যে কারণ আওয়ামী লীগ তাদেরকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। শেখ হাসিনা নিজে তার কর্মীদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং প্রশাসনকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। বিএনপি তো তার কর্মীদেরকে এইভাবে পাথর দিয়ে কাউকে মারার নির্দেশ দেয়নি। বা যিনি নিহত হয়েছেন তিনি তো আমার যুবদলের কর্মী, এটা বাস্তবতা। এইখানে বিভিন্ন জায়গায় শোনেন, বিএনপি একটা, আমি একটু আগে বলে এসেছি আপনাদের একটা ইন্টারভিউতে, যে বিএনপি একটা বহুমাত্রিক দল, একটা মাল্টি ক্লাস পার্টি। বিএনপির সাথে অন্য কোনো রাজনৈতিক দল, ইসলামী আন্দোলন কিংবা জামাতে ইসলাম মিলাতে পারবেন না। বিএনপি একটা সমর্থক কর্মী নির্ভর দল, এটাকে বুঝতে হবে। এখানে কে কোন সমর্থক নিজেকে কর্মী বলে দাবি করছে, এটা এত বড় দলে এটা কি সম্ভব? এটা আপনার হিসাবে রাখা। তারপরেও যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে গত 10 মাসে এই পর্যন্ত প্রায় 7,000 লোকের নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে। সে যতই শক্তিশালী হোক, সে যতই জনপ্রিয় হোক, সে যতই ত্যাগী হোক, সে যতই আওয়ামী লীগ আমলে সাহসিকতার পরিচয় দেখ না কেন, যতই নিগৃহীত হোক, যতই মামলার তার উপরে আওয়ামী লীগ দেখ না কেন, যতবারই সে জেল খাটুক না কেন, তারেক রহমান এবং বিএনপি তাকে স্পেয়ার করে নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য বোধ করে নেই, ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, তারপরেও কেন থামছে না? হ্যাঁ, আমি বলেছি বিএনপি নেতা প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আওয়ামী লীগ আমলে। বিএনপি একটা বিশাল দল, আরও তো নেতাকর্মী রয়েছে, কোটির উপরে আমাদের সেখানে অবস্থান। সেখানে আপনার ধরেন এই 7,000, এটা বিশাল একটা সাগরের থেকে এক বালতি পানি উঠানোর, সরিয়ে দেওয়ার মতো অবস্থা। তো সেখানে আপনার ধরেন এই 7,000 লোকের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিচ্ছে। আমাদের শুদ্ধি অভিযান চলছে, সেটাকে আমরা জোরদার করছি। তারপরেও যারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে, অবশ্যই কোনো বিবেচনাতে আমরা এটাকে সমর্থন করি নেই বা করছি না। এই যে আপনার মিটফোর্ডে যে ঘটনা ঘটে গেল, আমি স্তম্ভিত। মানুষ নামের অমানুষ এরা 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 কোনো বিবেচনা, কোনো দলের তো নই, এরা মানুষ হবার যোগ্য নয়। তাকে কিভাবে আপনার পিটিয়ে মারা হয়েছে সেখানে, এবং পুলিশ পরবর্তীতে তদন্ত করে বলছে, গতকালকে বলছে এখানে চাঁদাবাজির অভিযোগে নয়, তাদের ব্যবসার অংশীদারিত্বের দ্বন্দ্বের কারণে সেখানে তাদের মধ্যে সংঘাত হয়। সেখানে তারা তার অফিসে সেখানে বসেছিল তার পার্টনারের সাথে, এবং তার এক ভাগ্নি গতকালকে ইন্টারভিউতে বলেছে যে তারা তার বন্ধু, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তার বন্ধু, একসাথে ভাত খেত, একসাথে চলতো ফিরতো। তো তারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা একসাথে বসে যখন তার অফিসে বসে যখন মীমাংসা হয়নি, সেইটার যে এসে বাইরে এটা হয়েছে। এই নির্মমতা, এই অমানবিকতা, এটা মনুষ্যত্বহীন মানুষের পক্ষেই সম্ভব এটা করা। এটা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। শুধু এইটা না, এই যে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ উত্থাপন হচ্ছে, আমরা তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে, আমি আগেও বলেছি, কার্পণ্য বোধ করিনি। তাহলে বিএনপিকে বেপরোয়া বলবেন কেন? বিএনপির কিছু কর্মী বেপরোয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্সে আছে। এখন এইটাকে কেন্দ্র করে
আপনার জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি, তারা এটাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে যে তারা একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। কেন, কবে থেকে সেটা হয়েছে? যেদিন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়, সেই বৈঠকের মধ্য দিয়ে যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা আভাস পাওয়া যায়, এবং তারপর থেকে এটা শুরু হয়েছে এবং আরও জোরদার হয়েছে গত 3 দিন আগে, যখন প্রধান উপদেষ্টা তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী, প্রশাসন সবাইকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য। এরপর থেকে আরো এই এই তৎপরতা জোরদার হয়েছে এবং একটা বিচ্ছিন্ন ঘটনাকে তারা বিএনপির উপরে দোষারোপ করছে এবং বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে তারা অশ্লীল এবং রাজনৈতিক সৌজন্যতা বিবর্জিত এবং রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথাবার্তা বলে তারা একটা সংঘাতকে ইনভাইট করছে। বিএনপি যাতে ওই সংঘাতে পা দিয়ে একটা রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে দেশে আবার একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া। প্রিন্স ভাই, আমরা বুঝেছি। আমি এ পর্যায়ে গাজী আতাউর রহমানের কাছে আসতে চাই। সরাসরি তিনি কয়েকটি রাজনৈতিক দলের নাম বললেন, সেখানে আপনাদের দলের নামও আছে, যে আপনারা বিশৃঙ্খলা চেষ্টা করছেন। আসলে এই প্রশ্নের আপনি কি উত্তর দিবেন? ধন্যবাদ। আজকের এই আলোচনায় প্রিন্স ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। 21 টিভির দর্শক শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে প্রিন্স ভাই প্রথমত স্বীকার করে নিয়েছেন যে বিএনপির কিছু উশৃঙ্খলতা হচ্ছে, বিএনপির কর্মীরা, বিএনপির কিছু, বিএনপি না সবাই তো না, বিএনপি না, উনি যেটা বলেন যে বিএনপি না, বিএনপির কিছু, একটা দলের সবাই তো করে না, এটা তো স্বাভাবিক। তা আরেকটা বিষয় উনি বলেছেন যে এগুলো নিয়ে কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলনের কথা বলেছেন, জামাত ইসলামের কথা বলেছেন, এনসিপির কথা বলেছেন, যে তারা এটা নিয়ে ঘোলা করতে, জল ঘোলা করা, কি বিশৃঙ্খলা করছে। মূলত এই যে প্রিন্স ভাই যেটা বললেন যে 7,000-এর মতো কর্মী সদস্য তাদের বহিষ্কার করছে, যদি আমরা এটা প্রতিবাদ না জানাইতাম তাহলে তো বহিষ্কারের প্রশ্ন আসতো না, তাই না? আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই জন্যে তারা বহিষ্কার করছে, উদ্যোগ নিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ কোথাও নেই। এটা তো স্পষ্ট হয়ে গেল যে আসলে বিএনপি এত বড় একটা দল, উনি বলছে সাগর মহাসমুদ্র, তো মহাসমুদ্র যদি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে তো সব সয়লাভ করে ফেলবে, সব ধ্বংস করে হয়ে যাবে। তো এখন বাকি আমরা কি ধ্বংস হয়ে যাব? মানে মহাসমুদ্রের জলোচ্ছ্বাসে আমরা কি সব তলায় যাব? এটা তো হবে না। আমরা তো দেশটাকে রক্ষা করতে চাইব, আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব। তো এই জন্যে এখানে একটা বিষয় হলো যে তিনি বলেছেন বিএনপি না, বিএনপির কিছু লোক, তাই না? 7,000, তা 7,000 মানে এক বালতি, আরও একটা সমুদ্র আছে, তা সেখানে তাহলে আর কি পরিমাণ তারা সারা দেশে বিভিন্ন রকম অপকর্ম করছে, নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, তাই না? এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে। 7,000 যদি বহিষ্কারই করতে হয়, এর বাইরে আরও কারা আছে? বহিষ্কার কারা হয়? যারা প্রচারে আসে, মিডিয়ায় আসে, এরাই তো বহিষ্কার হয়। কিন্তু যারা নীরবে নিবৃত্তেই আকাম চালিয়ে যায় তারা তো বহিষ্কার হয় না। তাহলে কত লক্ষ কর্মী এই মাঠে এই চাঁদাবাজিতে লিপ্ত এবং বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত। আচ্ছা, তাহলে এটা এই বিষয়টা থেকে স্পষ্ট হয়ে গেল। আরেকটা বিষয় হলো যে কেন এই দলটা এমন হলো? এটা তো বাংলাদেশের এখন প্রধান রাজনৈতিক দল। এই দলটা যদি সঠিকভাবে তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে আত্মশুদ্ধি থাকতো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি জনগণের স্বার্থে দেশের কল্যাণে কাজ করত, তাহলে তো এখানে কোনো সংকট থাকতো না, আমাদেরও আর প্রতিবাদ করার প্রয়োজন হতো না, তাই না? আমরা একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই মিলে একাকার হয়ে কাজ করতাম। এটার সমস্যাটা কোথায় দেখেন? 2006 সালে যখন এই 111 হইল, তাই না, 1 থেকে 6 পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় ছিল। 111 পরে আমরা দেখলাম বিএনপির সব মন্ত্রী, এমপি, বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা হইল। এবং আমরা দেখলাম যখন আর্মি নামলো, বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে ত্রাণের টিন, তারপরে কি বলে একটা চাউলের বস্তা, টিনের কি বলে একটা বিস্কুটের বস্তা, এগুলো উদ্ধার করলো। এখন প্রিন্স ভাইয়ের কাছে আমার প্রশ্ন,
এই যে দুর্নীতির অভিযোগ হলো, এত এত দুর্নীতি, অনেকে কনভিক্টেডও হইলেন। হ্যাঁ, মানলাম অনেকে 111-এর সরকারের কি বলে মিথ্যা বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকারও হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সবই কি মিথ্যা? এখানে কি আপনার কোন ইনভেস্টিগেশন করেছিলেন যে এই যে এত এমপি মন্ত্রীদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে এত অভিযোগ, এই দলের ভিতর থেকে কোনো ইনভেস্টিগেশন হয়েছে যে আসলেই কি তারা দুর্নীতি করেছে কিনা? এখন যদি কর্মীরা যদি দেখে যে নেতারা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, যাদের বাপদাদার নাম ছিল না তাদের লন্ডনে বাড়ি গাড়ি হয়েছে, কানাডায় বাড়ি গাড়ি, মালয়েশিয়ায় হয়েছে, একটা ঢাকায় থাকার ব্যবস্থা ছিল না, ঢাকা 5-7টা 8-10টা বাড়ি হয়েছে, ব্যাংকের মালিক হয়েছে, বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে দলের পরিচয় নিয়ে। কর্মীরা যখন দেখবে যে নেতাদের এই অবস্থা হয়েছে, কর্মীরা তো এত বোকা না, এরা কি বসে বসে আঙ্গুল চুষবে? তারাও যেভাবে খুশি সেভাবে দুর্নীতি লুটপাট করবে, চাঁদাবাজি করবে, বেপরোয়া হয়ে যাবে। অতএব কর্মীদের দোষ দিয়ে লাভ নেই। নেতারা যদি সঠিক হয়, যেই দলের নেতা ভালো এই দলের কর্মী ভালো হবে, যেই দলের নেতা ভালো হবে, পরিশুদ্ধ হবে, কর্মী পরিশুদ্ধ হবে। অতএব আমি বলবো যে বিএনপির গোড়ায় হয়তো গলত, গোড়ায় পরিশুদ্ধ হওয়া দরকার। নেতারা যদি সঠিক হয়ে যায়, তারা যদি ঠিক হয়ে যায়, কর্মী আমার মনে হয় ঠিক হয়ে যাবে, এবং বিএনপির মতো বড় দল ঠিক হয়ে গেলে দেশটা ঠিক হয়ে যাবে। আমাদের আন্দোলন করা লাগবে না, এমনি দেশ ঠিক হয়ে যাবে। জি, আমি প্রিন্স ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু ওই যে বিষয়টি বলছিলেন আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই। ওনাদের দলের ইসলামী বাংলাদেশ আন্দোলনের যিনি ফয়জুল করিম, উনি বলেছেন যে পুলিশ এখন মামলাকে ভিন্ন খাতে দিতে ষড়যন্ত্র করছে। ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি, চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার, এই যেন এখন নিয়ম। আসলে কি নিয়ম? যে ওনার কথাই কিন্তু বোঝা যায় যে ওনারা কি ষড়যন্ত্রের মধ্যে আছে। আচ্ছা, ওনারা একটা চরমোনাই একটা পীরের দল, সম্মান করি, অবশ্যই ধর্মীয় গুরু বা ধর্মীয় আধ্যাত্মিক নেতা দরকার আছে, ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে ওনার দাদা হুজুর যেভাবে কথা বলতেন, এই বর্তমান পীরের কাছ থেকে কিন্তু আমরা সেই ধরনের আমরা কোনো বক্তব্য পাই না, বরঞ্চ উস্কানিমূলক একটা বক্তব্য সবসময় ওনাদের থাকে। ওনারা বিগত 15 বছর আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে, শেখ হাসিনাকে পাংখা দিয়ে বাতাস করেছে, এবং বিগত 15 বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনের, প্রহসনের নির্বাচনে তারা পার্টনার ছিল। এবং ঢাকায় যতগুলি সমাবেশ তারা হয়েছে, হয় ওবায়দুল কাদের নাহলে হাসান মাহমুদ, তাদেরকে নিয়ে এসে তারা এখানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করিয়েছে। এবং তখন কি ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা কি দুর্নীতির ঊর্ধ্বে ছিল? তারা কি মিথ্যাচারের ঊর্ধ্বে ছিল? তারা কি রাজনৈতিক মানে দমন নিপীড়নের ঊর্ধ্বে ছিল? তারা কি সহি ব্যক্তি ছিল? আল্লাহর প্রেরিত কোনো ব্যক্তি ছিল? তাদেরকে নিয়ে তারা এরকম সমাবেশে বক্তৃতা করিয়েছে কেন? কেন? নিজেরা একটু সেফ সাইডে থাকার জন্য, সেফ সাইডে থাকার জন্য। আজকে ওনারা যে কথাগুলো বলছেন এগুলো একেবারেই একটা ধর্মভিত্তিক দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের কাছ থেকে আশা করার জন্য। উনি পীর সাহেব কী বক্তব্য দিলেন এর আগে, যে কি চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এটা কি ওনার মুখ থেকে আশা করা যায়? কাকে মিন করেন এগুলি? ওনারা তো আওয়ামী লীগের দোসর। যদি বরিশালের নির্বাচনে ওই পীর সাহেবের ভাই যে মেয়র নির্বাচন করেছিলেন, আওয়ামী লীগ যদি তাকে সেখানে নিগৃহীত না করত, ঘুষি দিয়ে যদি তার দাঁত না ফেলে দিত, রক্ত না বের করত, তাহলে কি ওনারা এই আমাদের কাতারে আসতেন? আসতেন না। কিন্তু ওনারা এই 15 বছর আওয়ামী লীগের ক্রিম খেয়েছে, আওয়ামী লীগকে পাংখা দিয়ে বাতাস করেছে, এবং শেখ হাসিনাকে তারা বিভিন্নভাবে, ওনারা বলেছে বিএনপির গোড়ায় গলদ। ওনারা তো, ওনাদের পীর সাহেব তো প্রত্যেকটা মিটিংয়ে শেখ মুজিবের গুণগান গিয়েছে, তার বংশের পরিচয় দিয়ে এই করেছে, সেই করেছে, এই হয়েছে, ওনারা ইরাক থেকে এসছে, ওনারা আপনার ধর্মভীরু দল, ধর্মভীরু ব্যক্তি। অথচ এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিয়েছিল, এবং সেখানে ধর্মনিরপেক্ষতার নামে সেখানে সেকুলারিজম কায়েম করেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেখানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন, এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানের 4 মূলনীতির একটা নীতি করেছিলেন। সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। আজকে কেন এই ইসলামী আন্দোলন তারা এই কাজগুলো করছে এটা বুঝতে হবে। শুধু ইসলামী আন্দোলন না, এগুলি সম্পূর্ণ প্রোপাগান্ডা। আজকে উনি তো, আমি যে অভিযোগগুলো করলাম, এই বক্তব্যগুলো কেন তারা লন্ডন বৈঠকের আগে তারা করেন নাই? কেন লন্ডন বৈঠকের পরে তাদের গলার স্বর চড়া হয়ে গেল?
কেন তারা আপনার আজকে তারেক রহমানের বিরুদ্ধে আপনার এই ধরনের অশ্লীল কথাবার্তা বলছে? বুঝতে হবে যে তারা জানে যে বাংলাদেশে যদি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি সেখানে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক যদি নির্বাচন হয়, জনগণ সেখানে যদি ভোট দেওয়ার সুযোগ পায়, সেখানে তাদের অবস্থান কোথায়। এই জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে আসছে। ভালো, পিআর পদ্ধতি বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আমি অস্বীকার করব না, কিন্তু আমাদের দেশের জনগণ এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যাপারে একেবারেই মানে নতুন। তারা মানে একেবারেই তারা বাংলাদেশের জনগণ প্রার্থী দেখে, মার্কা দেখে, দল দেখে ভোট দিতে চায়। তো এখানে তাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে তাদের আপত্তি কোথায়? যারা পিআর পদ্ধতির মানে এখানে প্রমোট করছে এই সব দল, এই 3টি দলই তো মেইনলি তারা এই কাজগুলো এই সব করছে, যে তাদের ওই ধরনের প্রার্থী নাই, তাই জন্য ভোট দিতে। আজকে আওয়ামী লীগের অধীনে যখন তারা নির্বাচন করলো, তখন কি তাদের পিআর পদ্ধতির কথা মনে হয় নাই? তখন তাদের এই পিআর পদ্ধতির ফর্মুলা তখন কোথায় ছিল? এই যে আজকে যে কথাগুলো বলছে, ওনারা বলছেন যে বিএনপি 111-এর সময় বিএনপির নেতা কি বলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অভিযোগ ছিল। হ্যাঁ ছিল, সেগুলো তো আজকে আদালতে, তখন সেই আদালতে ক্যাঙ্গারু কোর্টে আপনার সেগুলোর বিচার হয়েছে। এখন যখন আইন আদালত স্বাধীন, তখন সেগুলো আবার সেখান থেকে তারা খালাস পাচ্ছে। হ্যাঁ আপনার হ্যাঁ, তারপরেও যে আমি অস্বীকার করব না, কিছু লোক তো ছিল এইসব কাজ করেছে। আমরা এই সময়টা পেলাম কই? বিগত 15 বছর আমরা কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে তো আমাদের দিন গেছে। বেগম খালেদা জিয়া বিএনপির 1 নম্বর প্রধান ব্যক্তি, উনি থেকে শুরু করে একটা গ্রামের কর্মী, আমাদেরকে সেই মামলার শিকার হতে হয়েছে। ওনাদেরকে তো সেই মামলার শিকার হতে হয়নি। ওনারা তো তখন বাতাস নিজেরাও খেয়েছে, আওয়ামী লীগকেও বাতাস দিতে তারা সিদ্ধহস্ত ছিল। তো সেই কারণে এগুলো বলা সহজ, করা কিন্তু কঠিন। আমরা সেই সময়টা পাই নাই। আমাদের দল কতবার আক্রান্ত হয়েছে, দলের অফিস কতবার আক্রান্ত হয়েছে, দলের কত শত নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। ওনাদের কি তার 1% হতে হয়েছে? তারা তো বড় বড় সমাবেশ করে, আমি বললাম আওয়ামী লীগের মন্ত্রীদেরকে ডেকে নিয়ে এসে সেখান থেকে তাদের বয়ান শুনিয়েছেন, নিজেরাও বয়ান দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে। প্রিন্স ভাই, আমি আবার কাছে আপনার কাছে আসবো। জি, ওই যে নিয়ন্ত্রণ করতে পারছেন না দল, যদি নিয়ন্ত্রণ নাই করতে পারি, তাহলে উনি বলেছেন যে কি লক্ষ লক্ষ করে মানে 1 বালতি পানি। আমি এটা আমার বক্তব্য বলেছিলাম, উনি এটা পুনরুল্লেখ। গাজী ভাই নেতৃত্ব নিয়ে কথা বলছেন, যে নেতৃত্ব যদি বিন্দু মাত্র আপনার পৃষ্ঠপোষকতা দিত, তাহলে তো আপনারা বলতে পারতেন। আমরা তো কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না, অভিযোগ ওঠা মাত্র আমরা ব্যবস্থা নিয়েছি। জি, গাজী ভাই, সব ক্রিম আপনারাই খেয়েছেন এবং হাত পাখা দিয়ে সব ক্রিম আপনারা না, কিছু ক্রিম খেয়েছেন, অন্যান্য কেউ ছিল এবং হাত পাখা দিয়ে বাতাসও করেছেন। প্রিন্স ভাই কিছু কথা বলেছে এবং উনি বলছিল যে আমরা নাকি আক্রমণাত্মক কথা বলি, উস্কানিমূলক কথা বলি। আজকে দেশবাসী দেখছে যে আসলে কারা আক্রমণাত্মক কথা। ঢিল দিলে পাল্টা। আমি বলি, আমি কিন্তু ওনার কথা বলার সময় কোনো কথা বলি নাই, আশা করি তিনি শুনবেন। আমি বলবো, যেহেতু ওনার বলা কথাগুলো আমি শুনেছি মনোযোগ দিয়ে। ওনারা এখন কথা কিছু শুনতেছে, এটা ঠিক। কেন শুনতেছে? ওই যে ওনাদের বড় বড় নেতা বলছিল যে আমরা পাখা দিয়ে নাকি 15 বছর হাসিনাকে বাতাস করেছি। তিনি এখন বলছেন, এই কথা উনি বলছেন, আমরা 15 বছর ক্রিম খেয়েছি। ক্রিম তো ওনারা খেয়েছে। 2018 নির্বাচনে সিদ্ধান্ত হলো নির্বাচনে যাব না। ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে হাসিনা বলল যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদের জন্য একটা ভালো নির্বাচন দিব। ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে গেল। ইসলামী আন্দোলন কিন্তু সেখানে যায় নাই। বিএনপি নেতৃত্বে যারা ছিল সবাই গেছে, একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গণভবনে ওইখানে গিয়া হাসিনার হালুয়া খায় নাই। ওনারা নির্বাচনে গেল, ঠিক আছে। এখন যেহেতু সবাই নির্বাচনে গেছে, আমরা চিন্তা করলাম তো আমরাও যাই, আমরাও গেছি 18-তে। উনি বলছে সকল নির্বাচনে, মানে প্রহসনের সকল নির্বাচনে নাকি আমরা গেছি। প্রহসনের একটা নির্বাচনে গেছি, 2018 নির্বাচন। কেন গেছি? বিএনপি আমাদেরকে বাধ্য করেছে নিতে। আর প্রহসনের কোনো নির্বাচন আমরা যাই নাই। 2014 নির্বাচন আমরা যাই নাই, 2024 নির্বাচন আমরা যাই নাই। এটা দেশবাসী জানে এবং সেটা তো আপনারা সাংবাদিক হিসাবেও জানেন। অতএব প্রহসনের একটা নির্বাচনে গেছি, ঠিক আছে, 2018 নির্বাচন, এবং সেটা পরে প্রমাণ হয়েছে প্রহসনের নির্বাচন, এবং বিএনপি আতাত করে সেখানে নির্বাচনে গেছে সেখানে। আচ্ছা, এখন 18 নির্বাচনে গেল। আমরা যখন দেখলাম দিনের ভোট রাতে হয়ে গেল, আমরা সব সেন্টারে দেখলাম একই অবস্থা। 11টার সময় আমরা নির্বাচন বর্জন করলাম, ফলাফল বর্জন করলাম, ডিক্লেয়ার দিলাম।
বিএনপি 11:30 12টার দিকে তারাও ডিক্লেয়ার দিল, বর্জন করলো, ফলাফল বর্জন করলো, নির্বাচন বর্জন করলো। ওমা, কয়েকদিন পরে দেখি বিএনপির 6 জন সংসদ সদস্য পার্লামেন্টে, তারা শপথ নিল, পার্লামেন্টে গেল এবং সেখানে হালুয়া রুটি খাইলো, ঘি খাইলো, ঘি মাখন সবই খাইলো। ঘি মাখন কি আমরা খাইলাম? তারা খাইলো। 2018 সালে তারা পার্লামেন্টে গেল, 2022 সালের 10ই ডিসেম্বর পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল এবং সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। 22 সালের 10ই ডিসেম্বর তারা ওই যে ওখানে গোলাপবাগ মাঠে ঘোষণা দিয়ে তারা পার্লামেন্ট থেকে গেল। এর মধ্যে সকল স্থানীয় নির্বাচনে তারাও গেছে, আমরাও গেছি। অতএব যদি স্থানীয় নির্বাচনে যাওয়ার কারণে তারা বলে যে ঘি খাইছি, তাহলে তারা তো ঘি বেশি খাইছে, কারণ ওই যে এখনও চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র তারা এখন আবার নতুন করে হয়েছে, এটা কোন নির্বাচন হয়েছে। এবং ঢাকা নির্বাচন এখানে 2013 সালের নির্বাচনও তারা মেয়র ছিল, তাই না? ঢাকা, উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সব জায়গায় তারা ছিল। যাই হোক, স্থানীয় নির্বাচনগুলোতে তারাও গেছে, আমরাও গেছি। তারা 2023 পর্যন্ত নির্বাচনে ছিল, মানে 2022 ডিসেম্বর পর্যন্ত। আমরা 2023 জুন পর্যন্ত ছিলাম, মানে 6 মাস। হ্যাঁ, এরা বলতে পারে যে আপনারা 6 মাস পরেও আবার নির্বাচনে আসছেন, তাই না? এটা আমাদের ভুল হইতে পারে, কারণ আমরা দেখছি স্থানীয় নির্বাচন তারাও গেছে সব জায়গায়, আমরাও গেছি। অতএব এটা একটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি, বিভ্রান্তিমূলক, যে আমরা পাখা দিয়া বাতাস করছি। এই উস্কানির কারণেই আজকে কিন্তু তারাও এই যে আজকে বাচ্চারা বিভিন্ন ইউনিভার্সিটিতে স্লোগান দিচ্ছে, এটা কি পীর সাহেব হুজুরের কথা যে চাঁদা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে? এটা তো পীর সাহেব হুজুর বলেন, আমাদের আমির বলেন, আমাদের নায়েব আমির বলছেন যে দেখেন, আপনারা তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলছেন, দেখেন আজকে আপনাকেও কিন্তু পোলাপানে এইসব কথা বলছে, অতএব আপনি এগুলো থামান। এটা উনি উদ্ধৃতি দিছে, উনি তো নিজে বলে নাই এই কথা। তো এখন আজকে আপনারাও তো দেখতে পাচ্ছেন এই স্লোগান তো উঠেছে বিভিন্ন জায়গায়, তাই না? এটা কেন উঠেছে? কারণ হলো এই চাঁদাবাজদের কারণেই। আমরা যদি আমাদের কোনো নেতা তারেক জিয়াকে এই জাতীয় কথা বইলা থাকে, আমি বলতে পারি আমাদের কোনো নেতা কোনো রকম এরকম কোনো কথা বলে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হ্যাঁ, উদ্ধৃতি দিয়েছে, এটা ঠিক আছে, যে অন্যরা এসব বলে, অতএব এগুলো আপনারা থামান। আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, যারা শ্রদ্ধার জায়গা আছে আমরা শ্রদ্ধা জানাই। যদি আমাদের মধ্যে কেউ উস্কানিমূলক, আক্রমণাত্মক কথাবার্তা বলে থাকে, অবশ্যই সেটা দল এটাকে গ্রহণ করবে না, অবশ্যই সেটা দলের চিন্তা এমন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক সংগঠন, ইসলামী সংগঠন। আমরা তো মানুষকে আঘাত করব না, আক্রমণ করব না। হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই করব, প্রতিবাদ না করলে, অন্যায়ের প্রতিবাদ না করাটাও তো একটা অন্যায়। এই জন্য অন্যায় প্রতিবাদ করা মানে হলো উস্কানি না। এখন উনি যেসব কথা বলছেন, পাখা দিয়ে বাতাস করেছি, মাখন খেয়েছি, ঘি খেয়েছি, এসব কথা বলেন, আরও কিছু কথা বলেছেন, এগুলো সম্পূর্ণ উস্কানিমূলক। এই রকম উস্কানি দিতে থাকলে কিন্তু ওনারা আরো কথা শুনবেন, এটা ঠিক না। আমরা দল ছোট হতে পারি, আমাদের আত্মমর্যাদা আছে। আপনার উদ্ভট কথা বলবেন, অশালীন কথা বলবেন, আর আমি হজম করে যাবো, এটা তো ঠিক না। আরেকটা বিষয় উনি বলছেন যে পিয়ার আওয়ামী লীগের সময় কোথায় ছিল, এটা তো প্রিন্স ভাই জানেন না। আমি এই জন্য বলতেছি যে পিয়ারটা আমাদের নতুন দাবি না। 2008 সালে আমরা এই দাবি জানিয়েছি, আমরা নির্বাচনী ইশতেহারে এই দাবি জানিয়েছিলাম। 2008 সালে যদি পিয়ার হইতো, তাহলে আওয়ামী লীগের মতো ফেসিবাদী সরকার হতো। আমি এই প্রসঙ্গে, পিয়ার প্রসঙ্গে আসবো আপনাদের দুজনের কাছেই। এই পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিরতিতে যাবার আগে আমরা ঘি, মাখন, হালুয়া, ক্রিম নিয়ে কথা বলছিলাম। এবার একটু অন্যদিকে আসি। জামায়াত ইসলামী বলছে সংস্কার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। একই সঙ্গে অভিযোগ করেছে রাজনৈতিক সংস্কারে ঐকমত্যে না এসে বিএনপি নির্বাচন বিলম্বিত করছে। তাদের এই আমি প্রথমে গাজী সাহেবের একটু কথা আমি বলি। তো তিনি বলেছেন আমরা মানে উস্কানিমূলক কথা। হ্যাঁ, ঢিল দিলে তো পাটকেল খেতেই হবে, এটা স্বাভাবিক।
ঢিলটা তো ওনারই প্রথম ছুঁড়েছেন। উনি এখন অস্বীকার করছেন যে ওনার আমির সাহেবের কথা বলেন নেই। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম বলেনি। আরেকজনের উদ্ধৃতি দিয়েছে, সেই আরেকজনের বক্তব্য, সেই বক্তব্যকে উদ্ধৃত করে আমির সাহেব বলেছেন। সেটাও আমাদের আমির বলেন, আমাদের নায়েব আমির বলছেন। নায়েবে আমি না, উদ্ধৃতি ওনার দিয়েছেন। ব্যাপারে আমরা দেখেছি। আপনারা কিন্তু প্রতিবাদ করেন নাই, এটা নিয়ে কিন্তু প্রতিবাদ করেন নাই যে আপনার যে আমাদের নায়েবে আমির এই কথা বলেনি, এই কথা কিন্তু বলেননি আপনারা। তো যাই হোক, তা আরও কথা বলেছেন যে বাংলাদেশের 38% মানুষ নাকি ধানের শীষ চিনে না। এটা তো আমাদের আমির বলেছেন। ঠিক আছে, ধানের শীষ চেনার মতো পরিস্থিতি তৈরি হোক, 38% চেনে না নাকি 60% চেনে না বা চেনে, সেটা তখন দেখা যাবে। আর তিনি বলেছেন যে এই অন্যায়ের প্রতিবাদ না করা নাকি অন্যায়। তো আওয়ামী লীগের আমলে যে অন্যায়গুলো হয়েছিল তখন তো তাদেরকে রাজপথে নেমে এসে মানে আমাদের মতো না, অন্য যে রাজনৈতিক দলগুলো যেভাবে করেছে তাদেরকে তো সেই প্রতিবাদ করতে আমরা দেখি নাই। বরঞ্চ তাদেরকে দেখেছি এই যারা আওয়ামী লীগের দুর্নীতিবাজ, যারা ক্ষমতাধর ব্যক্তি, যারা দমন নিপীড়ন করেছে, যাদের হাতে রক্তের দাগ, তাদেরকে নিয়ে তাদের সভাস্থলে মিটিংয়ে বক্তৃতা করিয়েছে। তখন সেই অন্যায়কে কি তারা প্রশ্রয় দেয়নি, প্রমোট করে নেই? এইটা তো একটা বড় প্রশ্ন। আর উনি বলেছেন যে আমরা ক্রিম খেয়েছি 2018 সালের নির্বাচনে। তো ওনারা জান নাই সংলাপে, ওনারা তো জানেনি যে ওনাদের তো আওয়ামী লীগে তো জানে, ওনাদেরকে ডাকার দরকার নেই, এমনি এসেছে। 2018 সালের নির্বাচনে সেই সময়ে আমাদের 21 জন কর্মী নিহত হয়েছে। 21 জন কর্মী নিহত হয়েছে, আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে একেবারে কর্মীরা, তাদের গাড়ি আক্রান্ত হয়েছে, ভেঙে দিয়ে। ওনারা কয়েক জায়গায় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। বরঞ্চ আমরা দেখেছি যে আমরা একটা পোস্টার লাগাতে পারিনি 18 সালের নির্বাচনে। একদিক দিয়ে পোস্টার লাগায় যাই, পিছন দিক দিয়ে আওয়ামী লীগ আর পুলিশ সেটা খুলে নিয়ে যায়। কিন্তু হাত পাখার পোস্টার পুলিশ এবং আওয়ামী লীগ পাহারা দিয়ে লাগিয়েছে বিভিন্ন জায়গায়, আমার এলাকায় লাগিয়েছে, আমি সাক্ষী। আমরা আমাদের পোস্টার ছিঁড়ে গেছে, বা মোহাম্মদপুর ধানমন্ডিতে আমরা কলা বাগানে দেখেছি যে কি ব্যাপার, পুলিশ দাঁড়িয়েছে ওখানে হাত পাখার পোস্টার লাগাচ্ছে। আমরা নৌকার পাশাপাশি হাত পাখাকেও ওই আকাশে উঠতে দেখেছি, ধানের শীষকে তখন উঠতে দেখা যায়নি, সেটা আমাদের করতে দেওয়া হয়নি। তো এগুলো হচ্ছে বাস্তবতা। আর যেখানে আমাদের সংসদ সদস্য নির্বাচন, সেটা আমাদের কৌশলের অংশ ছিল। আমরা তো পদত্যাগ করার সিদ্ধান্ত ছিল, নির্বাচনে আমরা বয়কট করেছি, নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং সেখানে না যাওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের উপর যে দমন নিপীড়নটা ছিল, বেগম খালেদা জিয়া তখন জেলে, তার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। দেশে তখন কোনো ডেমোক্রেটিক স্পেস ছিল না। যতটুকু ডেমোক্রেটিক স্পেস নেওয়া যায়, স্পেস ব্যবহার করা যায়, সেই কারণে আমাদের দলের সংসদ সদস্যরা সেই সংসদে ছিলেন এবং সংসদের থেকে পুরো সংসদকে কাঁপিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। যখন দলের সিদ্ধান্ত হয়েছে তারা পদত্যাগ করেছেন। তারা যদি ক্রিম খেয়ে থাকেন, হ্যাঁ, এখন তারা আপনার সংসদ সদস্য হিসাবে যে ভাতা পেয়েছেন, এটা কি আওয়ামী লীগ শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এসছে, না ওবায়দুল কাদেরের মানি ব্যাগ থেকে এসছে টাকাটা? এই টাকা রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা তারা পেয়েছে, রাষ্ট্রের দেওয়ার সুযোগ। এখন আমরা ক্রিম খাইছি, একটা উদাহরণ দেন যে আমরা রাষ্ট্রেরও কোনো জায়গা থেকে টাকা খাইছি, এটা দেন, দেখান উদাহরণ। না, আপনারা রাষ্ট্রের আনুকূল্য পেয়েছেন, আপনাদেরকে প্রোটেকশন দিয়ে প্রোগ্রাম করানো হয়েছে, আমাদেরকে উল্টো রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, তখন রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, গুলির মুখে আমাদেরকে মিটিং করতে হয়েছে, আমাদেরকে টিয়ার সেলের মুখে মিটিং করতে হয়েছে, আমাদেরকে সরারদি উদ্যানেও আমাদেরকে জায়গা দেওয়া হয়নি, পল্টন ময়দান তো দূরের কথা, সেখানে যুদ্ধ করে আমাদের সময় প্রোগ্রাম করতে হয়েছে, আপনাদেরকে সেটা করতে হয়নি। হ্যাঁ, যখন আপনারা ওই যে বললাম বরিশালের ঘটনার পরে যখন আপনারা একটু আমাদের দিকে আসতে থাকলেন, আপনাদের কিছু নেতার সাথে তো আমাদেরও কথা হয়েছে, আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে, কেন আপনারা আসেন নাই? বলেছে ভাই আমাদের তো সমর্থকরা এরা সব ম্যাক্সিমামই মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা মাদ্রাসার শিক্ষক, তো তারা এই মামলার শিকার হবে, জঙ্গি বলে আখ্যায়িত হবে, তাদেরকে গুম করা হবে, গুম করা হলে তাদের ফ্যামিলি শেষ, আমরা তখন পারতাম না। এই অভিযোগও আমরা শুনেছি, আমরা কিন্তু তাদেরকে তখন মানা করিনি। হ্যাঁ, শেষের দিকে আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে, আমরা গিয়েছি, তাদের সমাবেশে আমাদের দলের প্রতিনিধি যাবে, তা আমাকে এখানে ফোন করলো, আমি তখন দফতরের দায়িত্বে, যে প্রিন্স সাহেব আপনি কাকে কোথায় পাঠালেন, এখানে তো হাসান মাহমুদ বক্তব্য রাখতেছে, আমি কি এক মঞ্চে উঠবো হাসান মাহমুদের সাথে? আমি তো ওয়েট করেন আপনারা। পরে উনি নেমে যাচ্ছে, তখন আমাদের প্রতিনিধি উঠে সেখানে বক্তব্য রেখেছে। আমরা ভদ্রতা সৌজন্যতা বজায় রেখেছি, কিন্তু আমরা জানতাম না সেখানে আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও সেখানে
ডাকা হবে। আমরা ওই একটা সমাবেশে তাদের গিয়েছি। তো যাই হোক, এই যে বলেছেন উনি ইস্তেহারে 2008 সাল থেকে, ইস্তেহারে আমরা বলি এখন আপনারা ইস্তেহারে নিয়ে আসেন, জনগণের কাছে সেই ইস্তেহার নিয়ে যান, ভোট চান, পিআর পদ্ধতি জনগণ চায় কিনা। জনগণ যদি ভোট দেয় আপনাদেরকে, অবশ্যই আমরাও পিআর পদ্ধতি মেনে নিব। জনগণের কাছে যান, জনগণের কাছে না গিয়ে আপনাদের মতবাদ বা আপনাদের যে নীতি বা আপনাদের যে কর্মসূচি সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জোর করে, না হলে আপনারা নির্বাচন করবেন না বা অন্যদিকে যাবেন, সেটা তো হতে পারে না। এটা তো গণতান্ত্রিক কোনো কথা হতে পারে না। জামাতে ইসলামী বলেছেন যে পূর্ণাঙ্গ সংস্কার। ওনারা পূর্ণাঙ্গ সংস্কার বলতে কি বোঝায়, কি বোঝায় ওনাদের পূর্ণাঙ্গ সংস্কার বলতে? 2024 সালের সেপ্টেম্বরের আগে ওনারা কোনো সংস্কারের কথা বলেছেন? বিএনপি আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদের অগ্নিগর্ভের মধ্যে থেকে 2016 সাল থেকে সংস্কারের কথা বলে আসছে। আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 27 দফা দিয়েছি, ভিশন 2030 দিয়েছি, পরবর্তীতে সকল রাজনৈতিক দলের আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে মিলে আমরা 31 দফা দিয়েছি। ওনারা এখন বলছেন সংস্কারের কথা। ভালো, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমাদেরকে, নিউজেও আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কয়টা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয় সেগুলি নিয়ে আমরা নির্বাচনে যাব। বাকিগুলো যেগুলি যদি না হয় ঐক্যমত, রাজনৈতিক দলগুলো স্ব ইস্তেহার নিয়ে আপনার যাবে, সেখানে আপনার জনগণ ভোট দিলে পরবর্তী সংসদে সেটা হবে। এখন নিজেদের যে সংস্কারের ব্যাপার বা নিজেদের যে আপনার দলীয় যে আপনার কি বলে প্রস্তাব, এগুলো জোর করে আরেকটা দলের উপর আপনি চাপিয়ে দিবেন, সেটা কি হতে পারে? ওনারা তো তাই করছেন। জি প্রিন্স ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি গাজী ভাইয়ের কাছে আসতে চাই যে দলীয়ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা, এই অভিযোগটা না, এটা কেন হবে? কারণ আমাদের সংগঠন, আমাদের দল মনে করছে যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে বেশিরভাগই প্রহসন হয়েছে এবং জনমতকে উপেক্ষা করা হয়েছে। আর হলো এই নির্বাচনগুলো, দুই একটা নির্বাচন যাও ভালো হয়েছে, কিন্তু ভালো সরকার হয় নাই, ভালো পার্লামেন্ট হয় নাই। এই জন্য আমরা বলেছি যে যদি সরকার সত্যিকার অর্থেই কোনো সংস্কার করতে হয়, তো সংস্কারের মূল জায়গা হইল নির্বাচন ব্যবস্থা। অতীতে এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন সংকট তৈরি হয়েছে। আর পিআর পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি এখানে শতভাগ ভোটারদের শতভাগ ভোটের মূল্যায়ন হয় হলো পিআর পদ্ধতিতে। তা আমরা এটা বলতে পারি না, আমরা চাপায় দিব কেন? বিএনপির জায়গায় বিএনপির কথা বলবে, আমরা আমাদের কথা বলবো, চাপায় দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, আমরা এখানে বলছি যে এখন হলো রাষ্ট্র সংস্কার একটা সুযোগ তৈরি হয়েছে। অতীতে আমরা সংস্কার করতে পারি নাই বিভিন্ন কারণে, এই জন্য এখন কি আমরা ভালো জিনিস করব না? এখন সেই দাবিটা জানানোটাই কি অন্যায়? এটা তো অন্যায় হইতে পারে না। এখন সংস্কার বিষয়ে বা পিআর বিষয়ে বিএনপি যদি এতটাই এদের জেলাসি থাকে, তাহলে তো সমস্যা। ভিন্ন মতকে তো গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, আমাদের দাবি এটা, আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করব, কথা বলব, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় এখানে প্রিন্স ভাই বারবার বলছেন আমরা নাকি আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে সমাবেশ করেছি। একটা প্রোগ্রাম আমাদের ছিল 2023 সালে, আমাদের কাউন্সিল, জাতীয় কাউন্সিল। একটা ট্রেডিশন আছে রাজনৈতিক দলগুলোর, যখন কোনো দলের কাউন্সিল হয় অন্য দলগুলোকে সেখানে দাওয়াত করে। আমরা সেখানে বিএনপিকে দাওয়াত করেছি। প্রিন্স ভাইয়ের অফিসে গিয়ে দাওয়াত কার্ড দিয়েছি, অস্বীকার করতে পারবে? আমি নিজে গিয়েছি, আপনার সাথে আমার আলোচনা হয়েছে। হ্যাঁ, হয়েছে। আমি নাম উল্লেখ না করে যা বলেছি সেটা ধরেন আমি গিয়ে দাওয়াত দিয়েছি। আচ্ছা, এখন আওয়ামী লীগ তখন ক্ষমতায়, বিএনপিকে দাওয়াত দিয়েছি। এখন এখানে সৌজন্যতার সাথে তাদেরকেও দাওয়াত দিয়েছি। এখন বিএনপি থেকে বরকতুল্লাহ লতিফ ভাই গেছেন এবং আরো গেছেন প্রতিনিধি, বরকতুল্লাহ বুলু ওনাদের ভাইস চেয়ারম্যান, তিনি গেছেন এবং আরো জুনিয়র আরো কে জানি গেলেন, কিন্তু উনি বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু আগে গেছেন, হয়তো প্রিন্স ভাই ভুলে গেছেন। এবং আওয়ামী লীগ থেকে হাসান মাহমুদ গেছে, ঠিক আছে, এই একটা প্রোগ্রাম। আর উনি বলছেন ওবায়দুল কাদের গেছে না। ওবায়দুল কাদের আমাদের ইসলামী আন্দোলনে কোনো প্রোগ্রামে কখনোই যায় নাই, এটা ঠিক না। বরং বিএনপি মহাসচিব আমাদের কি বলে এটাকে, তিনি গেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের অফিসে গেছেন। হ্যাঁ, গেছেন। যাই হোক, এখানে আমাদের সকল প্রোগ্রামে বিএনপিকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা মাহফিল হয় সেখানেও বিএনপি গেছে, বিএনপি অনেক নেতা গেছে এবং আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আওয়ামী লীগকে না করলেও শুনেন প্রিন্স ভাই, আমাদের সকল প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামে আওয়ামী লীগকে আমরা দাওয়াত দিই না, বরং
বিএনপিকে আমরা দাওয়াত দিয়েছি, বিএনপি গেছেও, অনেক প্রোগ্রাম আমাদের গেছে, ঘরোয়া প্রোগ্রামেও গেছে, ওপেন প্রোগ্রামেও আমাদের গেছে। অতএব সেখানে উনি যদি বলেন যে সকল প্রোগ্রামে আওয়ামী লীগকে আমরা দাওয়াত দিয়েছি এবং আওয়ামী লীগের নেতারা গেছে, এটা ঠিক না। এটা আসলে উনি এটা যদি উনি আসলে ওনার নলেজে থেকে থাকে, আমরা ওনাদেরকে বরং বেশি দাওয়াত দিয়েছি। আর এইখানে পিআরের ব্যাপারে যেটা বলেছেন যে আমরা চাপায় দিতে চাই, আমরা চাপায় দিব কেন? আমরা তো চাই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। প্রিন্স ভাইয়েরাও চান দেশ ভালো চললে। আমরা রাজনৈতিক দল যারা করি, আমরা যেটা চাই জনগণের স্বার্থ, দেশের কল্যাণ চাই। আমরা দেশের কল্যাণের জন্যে, দেশে মানুষের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতিটা চেয়েছি। কারণ অতীতে আমরা দেখেছি যে এখানে যতগুলো নির্বাচনই হয়েছে, দেখা গেছে এখানে 40% ভোট নিয়ে ক্ষমতায় গেছে, বেশিরভাগ ছিল হইল ইভেন 60% ভোটারের কোনো পার্লামেন্টে কোনো প্রতিনিধি ছিল না গোটা বাংলাদেশে। দেখা গেল দুই যারা এমপি হয়েছে বিভিন্ন আসনে, যে এখানে হয়তো দেখা যায় 35%, 36%, 40% ভোট পেয়ে এমপি হয়েছে, আর বাকি 60% ভোটার, 65% ভোটার তাদের এমপি কোথায়? তাদের কিন্তু এমপি ছিল না, এবং সব আসনে এরকম। তাহলে মোটের উপরে দেখা গেল যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে হইল মাত্র 40% জনগণের প্রতিনিধি। তো পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে শতভাগ ভোটারের প্রতিনিধিত্ব হতে পারে, এবং এখন বর্তমান আধুনিক বিশ্বের সর্বোত্তম এখানে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট হলো পিআর পদ্ধতির পার্লামেন্ট। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এখন পিআর পদ্ধতির দিকে যাচ্ছে। এখন বলেন যে এখন আমাদের দেশে এটা নাই, আমাদের দেশে নাই। আমাদের দেশে তো মোবাইলও একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, এখন তো হয়েছে, তাই না? এখন যদি একটা ভালো পদ্ধতি যেখানে আমরা সঠিক প্রতিনিধিত্ব এখানে আমরা পাই, তাহলে আমরা এটা কেন গ্রহণ করব না? এখন গণতন্ত্র তো এক সময় ছিল না, এই ভোট ব্যবস্থা এক সময় ছিল না, আজকে থেকে 500 বছর আগে, 1000 বছর আগে ভোটও তো ছিল না। তা এখন কি আপনি বলবেন যে ভোট নতুন এসেছে এই জন্য এটা গ্রহণ করা যাবে না? এখন হলো আমাদের দেখতে হবে আমরা কিভাবে আসলে জনগণকে সম্মান জানাতে পারি, ভোটারদেরকে সম্মান জানাতে পারি, এবং আমরা কিভাবে ঐক্য সংহতি আর সুদৃঢ় করতে পারি। আমাদের যে এই জিজ্ঞাসার রাজনীতি, তাই না, এই যে প্রতিহিংসার রাজনীতি, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং রাস্তা থেকে আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ, আন্দোলন, হরতাল, এগুলো কমিয়ে কিভাবে আমরা পার্লামেন্টকে কার্যকর করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। আমাদের অর্থনীতিকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতি ছাড়া এটা সম্ভব নয়। এই জন্যে মাদার অফ কি বলে রিফর্ম হলো, আমরা মনে করি যে এই ইলেকশন সিস্টেমের রিফর্ম, নির্বাচন পদ্ধতির রিফর্ম। আর নির্বাচন পদ্ধতির রিফর্ম না হইলে যত রিফর্মই হোক এগুলো আসলে কার্যকর সুফল আসবে না। গাজী ভাই, আমি একটু অন্যদিকে আসতে চাই। এই আলোচনা আসলে চলতেই থাকবে, হয়তো আরো আলোচনা আমাদেরকে করতে হবে। আমি একটু অন্যদিকে দেখতে চাই। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে 1930 জন খুন হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে খুন হন 294 জন, ফেব্রুয়ারিতে খুনের সংখ্যা বেড়ে হয় 300, মার্চে 316, এপ্রিলে 336 এবং মে মাসে 341 জন খুন হন। জুনে চলতি বছরের সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে। গত মাসে সারা দেশে মোট 343 জন খুন হয়েছেন। এছাড়া একই সময় ডাকাতি ও ছিনতাইয়ের 1336টি মামলা দায়ের হয়েছে এবং 515 জন অপহৃত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা 11,008, যা পুরো সমাজেই নিরাপত্তা শূন্যতার ইঙ্গিত বহন করছে। দেখা যাচ্ছে প্রতি মাসেই খুনের সংখ্যা বাড়ছে। কি কারণে আসলে অপরাধ বাড়ছে সমাজে? হিসাবটা আমি মনে করি পূর্ণাঙ্গ না। এটি পুলিশ সদর দপ্তরে, এর বাইরের চিত্রটা আরো খারাপ। তো এটা হচ্ছে একমাত্র আপনার এখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, তাদের স্থবিরতা, প্রশাসনের স্থবিরতা, এবং সেখানে তারা কেন নিষ্ক্রিয়, কেন স্থবির সেটাও আমরা জানি না। বারবার আমরা কিন্তু সরকারের কাছে বলেছি পুলিশকে সক্রিয় হওয়ার জন্য। এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, আমি বলেছি আমাদের 7,000 কর্মীকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। বলেন তো কয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কয়জনকে আটক করে নিয়ে গেছে? পুলিশ কেন তখন নিষ্ক্রিয়? আমরা মামলা করেছি আমাদের কর্মীর বিরুদ্ধে যে সেই অন্যায় কাজগুলি করেছে, সেই মামলার কয়জন গ্রেপ্তার হয়েছে? হয় নাই। পুলিশ কেন নিষ্ক্রিয় সেটা জবাব কে দিবে? পুলিশের সংস্কার কাজ
এখনো হয়নি কেন? পুলিশের সংস্কার কমিশনের রিপোর্ট আমরা দলের পক্ষ থেকে আমরা একটা সুপারিশ দিয়েছি। আমরা শুনেছি পুলিশ সংস্কার কমিশনও সেটা নাকি আপনার মানে গ্রহণ করে আরও কিছু সম্পৃক্ত করে তারা নিজেরও একটা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট আলোর মুখ দেখে নেই কেন? কেন আজকে এই যে আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে গ্রামে গ্রামে ব্যাপক, আপনার কেন আওয়ামী লীগ আমলে মানে মানুষের জমি দখল হয়েছে, মানুষের ব্যবসা বাণিজ্য দখল, দোকানপাট দখল হয়ে গিয়েছে, সেগুলোর তো বিচার করতে করতে আমরা মানে সমাধান করতে করতে আমরা শেষ। পুলিশের সেখানে নিষ্ক্রিয়তা, মানুষ আজকে আস্থার জায়গা খুঁজে পাচ্ছে না। মানুষ যে একটা প্রতি মাসেই এটা বাড়ছে, এবং বাড়ছে কেন? যেহেতু পুলিশ আপনার সেখানে আপনার কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। আমরা নিরাপত্তা বাহিনীকে আমরা দেখেছি যে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা মাঠে কার্যকর না। আমরা জিজ্ঞেস করলে বলে যে আমাদেরকে তো প্রশাসন আহ্বান করে না, আমরা তো ইনেই টু মানে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা প্রশাসনের সহযোগী হিসাবে আমরা এখানে আছি। প্রশাসন আমাদেরকে ডাকলে আমরা সেখানে যাব, অথবা তাদেরকেও মানে তারাও যাদেরকে আটক করেছে পরবর্তীতে থানায় এমন হালকা মামলা দিয়ে দেওয়া হয়েছে, কোর্টে গেলে সেই জামিন নিয়ে সেই দুষ্কৃতিকারী বের হয়ে আসছে। তো সেখানেও তো আপনার প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই জন্য তারাও আপনার মানে একটু ঢিলাঢালা ভাব। আজকে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ আর্মিকে আরও বা সশস্ত্র বাহিনীকে আরও মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, 2 মাস সময় দেওয়া হয়েছে। তো আমরা এই অবস্থা দেখতে চাই না। ও গণ অভ্যুত্থান পরবর্তী যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এইভাবে দেখতে চাইনি, কারণ এই আওয়ামী লীগ গত 15 বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে তার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে। বেসিক্যালি পুলিশের উপর মানুষের আস্থা একেবারেই নাই বললেই চলে। তারপরেও পুলিশ তো থাকতে হবে, একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না। সেই জন্য তার জন্য যে আপনার সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছিল সেগুলি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন ছিল। এখন আমাদের কাছে সন্দেহ হয় যে এই যে বাস্তবায়নের ধীর গতি করে সংস্কারগুলোকে আপনার বিলম্বিত করে নির্বাচনকে বিলম্বিত করার একটা সূক্ষ্ম কোনো কারুকাজ এটার মধ্যে আছে কিনা। না হলে আপনি ধরেন এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, আজ থেকে 3 মাস আগে আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের যে বক্তব্য লাইন টু লাইন আমরা কিন্তু সরকারের কাছে জমা দিয়েছি। সেটা এতদিন পরে আবার আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে আরও তাদের বক্তব্য দেওয়ার জন্য। সেগুলো কেন বাস্তবায়ন হয়নি? সেগুলো তো তখনই বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা ছিল। এখন এই যে আপনার ধরেন আমি বলেছি দীর্ঘ প্রক্রিয়া, সরকারের মধ্য থেকেও কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। আর কয়েকটি রাজনৈতিক দল তো আছেই। পিআর পদ্ধতির কথা বলেছেন গাজী ভাই, ঠিক আছে, পিআর পদ্ধতি আমি তো বলছি না এটা ভালো পদ্ধতি না, কিন্তু এই মুহূর্তে জনগণ সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত না। আপনি জনগণের কাছে যান, আমরা তো গ্রামে যাচ্ছি, বাজারে বসছি, হাটে বাজারে আমরা মিটিং করছি, জনগণের সাথে কথা বলছি, জিজ্ঞাসা করছি, তারা তো পিআর পদ্ধতি কি জানেই না। এখন মনে করেন একটা দলকে ভোট দিবে একটা মানুষ, তাহলে সেই মানুষটা ধরেন আমার হালুয়াঘাটে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ধরে নিলাম, সেখানে জনগণ ভোট দিচ্ছে একটা দলকে, সেখানে কোনো প্রার্থী নাই। সেই জনগণ যখন বিপদে পড়বে, কোনো সমস্যায় পড়বে, জনগণ কার কাছে ছুটে আসবে? আবার দল এখানে পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের সরাসরি মানে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের যে ভূমিকা সেটা কেড়ে নেওয়া হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখানে দলীয় কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ আবার প্রতিষ্ঠা করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। কারণ দলগুলো তো সেই পার্সেন্টেজ অনুযায়ী তার এমপি ঘোষণা করবে, সেখানে তো আমাকে আপনাকে নাও দিতে পারে। দলগুলো তো সেখানে বিভিন্ন বিবেচনায় আপনার তার পছন্দ মতো বা কায়েমি স্বার্থবাদী লোককে সেখানে দিয়ে দিতে পারে। তো সেই কারণে আমি বলবো সেটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, এটা আরও প্রয়োজন আছে। আপনারা আসেন, নির্বাচন হোক, পার্লামেন্টে যাই, পার্লামেন্টে গিয়ে সেটা ডিবেট হোক, সেটা নিয়ে আলোচনা হোক, ভালো হলে আমরা গ্রহণ করব। জনগণকে তো সেটার উপযোগী হিসাবে গড়ে তুলতে হবে। একদিনেই সব কিছু আপনার ওভারনাইট আপনার সংস্কার হয়ে যাবে তা না। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। গাজী ভাই বলেছেন যে রাষ্ট্র সংস্কার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, অবশ্যই আমরা 2016 সাল থেকে সেই সংস্কারের প্রস্তাব দিয়ে আসছি। সেই আমাদের কাউন্সিলে বেগম খালেদা জিয়ার বক্তব্য, তারপরে ভিশন 2030, তারপরে 27 দফা, তারপরে 31 দফা, আমরা এই সংস্কারগুলোকে চলমান রাখতে চাই। সেই জন্যই আমরা বলেছি যে সেখানে সাংবিধানিক কমিশন একটা হবে, সংবিধান সংস্কার কমিশন।
জি, সাংবিধানিক আমরা কমিশন শেষ পর্যায়ে চলে আসলে এসেছি। সেখানেও এগুলো নিয়ে আলোচনা হবে, উচ্চ কক্ষ হবে, নিম্ন কক্ষ হবে, আলোচনা করে ভালো যেটা সেটা গ্রহণ করতে হবে। কিন্তু জনগণকে প্রস্তুত না করে আপনি একটা নতুন পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দিবেন, জনগণ জানবে না তার জি, প্রিন্স জনপ্রতিনিধি ভাই, কি আমরা হবে, আপনার প্রশ্ন, যাকে ভোট দিবে সে কে, সে চোর বাটপার না দুর্নীতিবাজ না গণবিরোধী না জনগণ বিমুখ না জনগণের স্বার্থ বিরোধী, সেটা সে জানবে না। এটা কি হতে জি, পারে এই নাকি? প্রশ্ন আমি তবে যে শেষ তবে করব। সেটা সংসদে আলোচনা করে সেটার ব্যাপারে পরে জনগণকে প্রস্তুত করে আপনি নেন। এখন জনগণকে আগামী 1 বছরে এই ব্যাপারে প্রস্তুত করা যাবে জি, না। আমরা একেবারে আমি বলে শেষ দিলাম। পর্যায়ে চলে এসেছি, আমি শেষ করতে হবে। গাজী ভাই বেশ কিছু কথা বলেছেন যে নির্বাচন বিলম্বিত করার জন্য আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন আপনারা। আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটি নিয়ে আলোচনা হচ্ছে, আর যেটি পরিসংখ্যান পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে মানে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখতে চান? আমি আসলে খুব সংক্ষেপে আর প্রশ্ন বাড়াতে চাই না। এখানে আমি সর্বশেষ যে প্রিন্স ভাই যে কথা বললো পিআর নিয়ে, এই প্রসঙ্গে আসছি যে মানুষ দেখতে পাচ্ছে না কার কাছে যাবে, জনগণ সমস্যা সমাধানের জন্য কার কাছে যাবে। এই সমস্যা হলো কি, আমরা পিআর পদ্ধতির মূল যে থিমটা, এটাই আসলে আমরা যারা রাজনীতিবিদ তারাই আসলে সেভাবে রিয়েলাইজ করতে পারছি না, এই সমস্যা। এখন প্রিন্স ভাই যেটা বললেন, জনগণ সমস্যায় পড়লে কোথায় যাবে? জনগণ সমস্যায় পড়লে তো জনপ্রতিনিধি আছে, লোকাল গভর্নমেন্টের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, তাই না? এই সব তো আছে। তা এখন এমপি কাজটা কি? এমপি তো হইলো মেম্বার অফ পার্লামেন্ট, মানে আইনসভার তিনি মেম্বার। উনি আইন, এখানে জাতীয় পার্লামেন্টে জাতীয় বিভিন্ন সংকট সমস্যা বিশ্লেষণ করে আইন প্রণয়ন করবেন, আন্তর্জাতিক পলিসি নির্ধারণ করবেন, বাজেট প্রণয়ন করবেন, তারপরে কর প্রস্তাব করবেন। এমপি মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো এটা, দেশের অর্থনীতি অগ্রগতি, উন্নতি অগ্রগতি, সামগ্রিক দেশের এগুলো 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 হলে এমপির ফাংশন। তা এমপির ফাংশনটা যদি আমি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান একাকার করে ফেলে, তাহলে তো স্থানীয় সরকারের এদের কোনো কাজই থাকবে না। এক আর এমপি, এই জন্যই তো আমাদের এমপিরা দুর্নীতিবাজ হয়। কারণ হলো একজন এমপি যখন নাকি ওই কি টিআর, কাবিখা, তারপর ওই যে আরও কি বলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো পর্যন্ত একজন এমপি দেখাশোনা করে, স্থানীয় বরাদ্দ কি হবে, তারপর ক্রয় কমিটিতেও যখন উনি থাকে তখন কি হয়, দুর্নীতি তো এই জন্য এমপি হয়। এমপিদের তো ওই ফাংশনই না, যে কারণে আজকে বিভিন্ন এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তা এই আমরা এমপিদেরকে দুর্নীতি যদি রাখতে চাই, তাহলে এই স্থানীয় এই সমস্ত বিষয় থেকে এমপিদেরকে মুক্ত করতে হবে, তাই না? যদি পার্লামেন্টকে সত্যিকার অর্থে জাতীয় পার্লামেন্ট হিসাবে আমরা দেখতে চাই, আর যদি আমরা স্থানীয় সরকারকে সঠিকভাবে কাজ করতে দিতে চাই। কিন্তু এখন তো স্থানীয় সরকার মেম্বারও এমপির পিছনে ঘুরে, চেয়ারম্যান এমপির পিছনে ঘুরে, উপজেলা চেয়ারম্যান এমপির পিছনে ঘুরে, ওই কি বলে ইউএনও এমপির পিছনে ঘুরে, ইভেন ডিসিও এমপির কথায় চলে। তার মানে টোটাল একটা এমপি হইল যে জনগণ, যে বলছে কি আমাদের প্রিন্স ভাই বললেন, জনগণের সমস্যা কার কাছে নিয়ে যাবে। তো জনগণের সমস্যা শোনার জন্য তো অনেকগুলো স্তর আছে, সেখানে এমপি কেন যাবেন? জি, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি বলতে চান এক মিনিটে একেবারে শেষ? আইন শৃঙ্খলা আসলে মোরালি তো আমাদের পুলিশ বাহিনী এখন আসলেই তারা হয়ে গেছে, কি বলে এটাকে, অনেকটাই দুর্বল হয়ে গেছে, তারা মানসিকভাবেই দুর্বল হয়ে গেছে। এই 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে তারা আসলে এমন অপরাধ বোধেই নিজেদেরকে আসলে এখনো পর্যন্ত অপরাধী মনে করছে, বড় একটা অংশ। তারা তো এখনো পর্যন্ত সেই নিজেরা ফাংশন করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারছে না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে তারা ঝুঁকি নিতে পারছে না। দেখেন, যদি তারা অপরাধীদেরকে ধরতে চায়, তারপর বিভিন্ন জায়গা থেকে চাপ আসে। পাটগ্রামের ঘটনা তো আমরা দেখেছি যে একজন কনভিক্টেড ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে, ওনাদের কর্মী, হ্যাঁ এখন বলতে হয় সাজা দিয়েছে, তাই না? পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়েছে, তো তারা সংঘবদ্ধভাবে থানা আক্রমণ করেছে এবং থানা থেকে তাকে ছিনিয়ে নিয়েছে এবং সেখানে পুলিশ বাহিনীকে আহত করেছে। এই খবর শুনে পাশে হাতীবান্ধা থানা পুলিশ আসার সময় ওদেরকে আবার প্রতিহত করেছে। তো এগুলো তো পুলিশ বাহিনী এই সমস্ত, এবং বিভিন্ন জায়গায় এইরকম ঘটনা ঘটছে। আচ্ছা, এই সমস্ত ঘটনা যখন ঘটে,
তখন কিভাবে তারা আসামি ধরবে? জি, এটি একটি প্রশ্ন। প্রিন্স ভাই, এটা হলো উনি এক মিনিটে শেষ করবেন। উনি সরকার সমর্থক তো, এবং ওনারা মনে করছেন না, আমি সরকারকে বলছি না যে সরকার সঠিক কাজ করছে, এটাও বলি না, কিন্তু এটাও একটা বিষয়। লেট মি সে, আপনার বলার সময় আমি বলিনি, ক্ষমতাকে নির্বাচনকে প্রলম্বিত করে ক্ষমতার স্বাদ নেওয়ার যে একটা ইচ্ছা, নির্বাচন ছাড়াই, সেই প্রক্রিয়ার মধ্যে ইসলামী আন্দোলনও আছে এবং ওনারাও আছেন, সেই জন্য এই কথাগুলো বলছেন। আজকে পাটগ্রামের মতো যদি সারা বাংলাদেশের সকল থানা বিএনপি ঘেরাও করতো, তাহলে এই কথাটা বলা ওনার যুক্তিসঙ্গত ছিল। পাটগ্রামের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি বিএনপি ব্যবস্থা নিয়েছে। তবে হ্যাঁ, একই সময়ে যখন চট্টগ্রামের আরেকটি থানায় এনসিপির কর্মীরা আপনার আক্রমণ করলো, সেখানে ঘেরাও করলো, তখন সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি ছিল? সেখানে কি পাটগ্রামের মতো ভূমিকা ছিল? সেখানে আপনি ওসিকে প্রত্যাহার করে দিয়েছেন। এটা নিয়ে তো উনি বললেন না, গাজী ভাই, এটা নিয়ে তো উনি কথা বললেন না। এগুলো এই জন্যই তো কাজ করতে পারছে না। এই কারণেই কিন্তু আজকে প্রশাসন স্থবির। আজকে বলে যদি কেউ চাপ দেয়, কে চাপ দিবে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা তো থানায় তো যেতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে, এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সময়টা খুব কম থাকে তাদের, যাতে এই কম সময়ের মধ্যে নির্বাচন করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যেতে পারে। অন্তর্বর্তীকালীন বা অনির্বাচিত সরকার, তারা যত দীর্ঘ সময় থাকবে ততই কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকবে। আজকে এই যে আপনার এই যে আইন শৃঙ্খলার যে অবনতি বলেন, এটা তো বিচারহীনতার একটা লক্ষণ, এবং এটা নির্বাচন না থাকার কারণে এরকম হয়েছে। আজকে যদি নির্বাচিত প্রতিনিধিরা যদি সংসদে, স্থানীয় সরকারে থাকতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমাকে ভাই বলেছেন যে জনগণকে এই যে এমপিরা আপনার কি বলে টিআর কাবিখার বরাদ্দ করে, এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, আগে তো হয় নাই। কিন্তু জনগণকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র, কোনো সংস্কার মানে টেকসই হয় না বা হবেও না। সেই কারণে জনগণ যেখানে অভ্যস্ত, সেখানে করে আপনি সংসদে যান। সংসদ হচ্ছে উপযুক্ত জায়গা, যেই জায়গায় গিয়ে আপনি যা ফাইট করতে পারেন। এখন সংসদে আপনি যেতে পারবেন না বলে, এমপি আপনার আসন থাকবে না বলে, আপনি তার আগেই বিএনপির ঘাড়ে হাত দিয়ে এটা বাস্তবায়ন করাই দিবেন। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আসলে সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।